আচ্ছা, একটা ডেলিভারি নিয়ে সামান্য বচসা কিভাবে ২৩ বছরের একটা তরুণের জীবন কেড়ে নিতে পারে। হুম। আজ আমরা উত্তর ত্রিপুরার ধর্মনগরের ঠিক এই ঘটনাটা নিয়েই কথা বলবো। এটা নিয়ে কথা বলাটা খুব দরকার। আমাদের হাতে ১৬ই ডিসেম্বর ২০২৫-এ প্রকাশিত একটা মতামতধর্মী লেখা আছে। এটা শুধু প্রসেনজিৎ সরকার নামে এক তরুণের মৃত্যুর খবর নয়, বরং আমাদের ডিজিটাল সমাজের একটা আয়নার মতো। একদম। এই আলোচনার উদ্দেশ্য শুধু ঘটনাটা জানা নয়, বরং এর পেছনের কারণগুলো খোঁজা। কিভাবে এই গেগ কর্মীদের অসহায়ত্ব, সোশ্যাল মিডিয়ায় পাবলিক শেমিংয়ের প্রবণতা আর আমাদের নাগরিক উদাসীনতা মিলেমিশে এমন একটা ট্র্যাজেডি তৈরি করতে পারে। ঠিক। চলুন গভীরে যাওয়া যাক। তাহলে শুরু করা যাক। ঘটনাটার কেন্দ্রে কে ছিলেন? গল্পের কেন্দ্রে আছে প্রসেনজিৎ সরকার, বয়স মাত্র ২৩, ধর্মনগরেরই ছেলে। আচ্ছা। ব্লু ডার্ট কুরিয়ার কোম্পানিতে ডেলিভারি কর্মী হিসেবে কাজ করত। আমাদের অনেকের মতোই অনলাইন অর্ডারের দুনিয়ায় একজন বলা যেতে পারে অপরিহার্য কিন্তু প্রায় অদৃশ্য সৈনিক। আর এই অদৃশ্য সৈনিকের জীবনটাই হঠাৎ করে সবার নজরে চলে আসে ১৩ই ডিসেম্বর, শনিবার। হ্যাঁ, একটা অনলাইন ডেলিভারি নিয়ে গোলমালের সূত্রপাত। গ্রাহক সুস্মিতা ভট্টাচার্যের সাথে প্রসেনজিতের কোনো একটা বিষয় নিয়ে মতবিরোধ হয়। এই পর্যন্ত তো ব্যাপারটা খুবই সাধারণ, তাই না? হ্যাঁ, এমন ছোটখাটো সমস্যা তো হয়েই থাকে ডেলিভারি নিয়ে। কিন্তু এখানেই ঘটনাটা একটা অন্য মোড় নেয়। সাধারণ থাকে না। ওই গ্রাহক সুস্মিতা ভট্টাচার্য তিনি কিন্তু একা নন, আরও ৪ জনকে, সঙ্গীতা ভট্টাচার্য, সৌরভ ভট্টাচার্য, মেঘদীপ ভট্টাচার্য আর পিউ ধরকে সঙ্গে নিয়ে সোজা ব্লু ডার্ট অফিসে চলে যান। ও আচ্ছা, ব্যাপারটা আর গ্রাহক আর ডেলিভারি কর্মীর মধ্যে সীমাবদ্ধ রইল না। একদমই না, একটা দলবদ্ধ অভিযোগের চেহারা নিল। আর অফিসে গিয়ে যা হলো সেটাই হয়তো প্রসেনজিতের জীবনের শেষ পেরেকটা পুঁতে দিয়েছিল। সম্ভবত। অভিযোগ অনুযায়ী তাকে সেখানে সবার সামনে শুধু অপমানই করা হয়নি, রীতিমতো হেনস্থা করা হয়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কাজটা ছিল অন্য। হ্যাঁ, গোটা ঘটনাটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে একটা ব্যক্তিগত অপমান একটা পাবলিক প্রদর্শনীতে পরিণত হল। এই জায়গাটাতেই আমাদের একটু থামা দরকার। অবশ্যই। একটা পেশাগত অভিযোগ আর এই পাবলিক শেমিংয়ের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? দেখুন, অভিযোগ হয় কাজের ভুল নিয়ে, আর শেমিং হয় ব্যক্তিকে নিয়ে। এখানে হয়তো ডেলিভারির সমস্যাটা গৌণ হয়ে গিয়েছিল। মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছিল প্রসেনজিৎকে ব্যক্তিগতভাবে অপমান করে সবার সামনে ছোট করে একটা শিক্ষা দেওয়া। আপনি পাবলিক শেমিং শব্দটা ব্যবহার করলেন। সাধারণ মানুষের জন্য এটা একটু ভেঙে বলবেন, এটা সাধারণ সমালোচনার থেকে কিভাবে আলাদা? অবশ্যই। সমালোচনা হতে পারে গঠনমূলক, কিন্তু শেমিংয়ের উদ্দেশ্যই হল কাউকে মানসিকভাবে একেবারে ভেঙে দেওয়া, তার আত্মসম্মান গুঁড়িয়ে দেওয়া। আচ্ছা। আর ডিজিটাল যুগে এই শেমিং আরও অনেক বেশি মারাত্মক। আগেকার দিনে যেমন গ্রামের বিচার সভায় একজনকে একঘরে করে দেওয়া হতো, এখনকার ডিজিটাল লিঞ্চিং তার থেকেও ভয়ঙ্কর। কেন? কারণ এর ব্যাপ্তি অনেক বেশি। ঠিক, কারণ এখানে দর্শকের সংখ্যা লক্ষ লক্ষ, আর অপমানের প্রমাণটা ইন্টারনেটে চিরকালের জন্য থেকে যায়। এই ডিজিটাল কলঙ্ক থেকে পালানোর কোনো পথ থাকে না। সোশ্যাল মিডিয়ার এই অপমানগুলো অনেকটা দাবানলের মতো। যে প্রথম দেশলাই কাঠিটা জ্বালায় সে হয়তো ভাবে এটা একটা ছোট আগুন, কিন্তু হাজার হাজার শেয়ারের পর সেই আগুন একটা জীবনকে ছারখার করে দেয়। আর প্রসেনজিতের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। হ্যাঁ। এই ঘটনার পর ছেলেটা আর বাড়ি ফেরেনি, নিখোঁজ হয়ে যায়। পরিবার, বন্ধুরা পাগলের মতো খুঁজতে থাকে। আর পরের দিন সকালে একটা গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। একটা জলজন্ত তরুণের জীবন শেষ। তার বাবা নেপাল সরকার পুলিশের কাছে যে অভিযোগ করেছেন তাতে তো স্পষ্ট বলা আছে। হ্যাঁ, স্পষ্ট বলা আছে এই প্রকাশ্য অপমান, এই ডিজিটাল হেনস্থা আর মানসিক নির্যাতনই তার ছেলেকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। পুলিশ তো মামলা রুজু করেছে, তদন্ত চলছে, অভিযুক্তদের খোঁজা হচ্ছে। এগুলো তো আইনি প্রক্রিয়া, কিন্তু প্রশ্নটা আইনেরও ঊর্ধ্বে। ঘটনাটা তো শুনলাম, কিন্তু এর প্রতিক্রিয়া কি হলো? ধর্মনগরের মানুষ কি এটা চুপচাপ মেনে নিয়েছিল? না, আর এটাই হয়তো একটা আশার কথা। কিরকম? ধর্মনগরের স্থানীয় মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম, এই ঘটনার বিরুদ্ধে রাস্তায় নেমেছে। মানববন্ধন হয়েছে, বিক্ষোভ দেখানো হয়েছে। তাদের দাবি কি? তাদের একটাই দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে কড়া শাস্তি দিতে হবে। এই প্রতিবাদের চাপে প্রশাসনও নড়ে চড়ে বসেছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন। কিন্তু
এই প্রতিবাদ, এই আশ্বাস, এগুলো তো ঘটনার পরের প্রতিক্রিয়া। আমরা যদি একটু গভীরে যাই, এই ধরনের ঘটনা ঘটার সুযোগটাই বা তৈরি হচ্ছে কেন? লেখাটিতে অদৃশ্য শ্রমিকদের অদৃশ্য নিরাপত্তার কথা বলা হয়েছে। এই গিগ ওয়ার্কার বা ডেলিভারি কর্মীদের আসল সমস্যাটা ঠিক কোথায়? এটা একটা দারুণ প্রশ্ন। গিগ ওয়ার্কার শব্দটা আমরা আজকাল খুব ব্যবহার করি, কিন্তু তাদের আসল দুর্বলতার জায়গাটা আমরা বুঝি না। কি সেই দুর্বলতা? সমস্যাটা হলো বড় বড় কোম্পানিগুলো এদেরকে ঠিক কর্মী হিসেবে স্বীকার করে না, পার্টনার বলে। পার্টনার, এর আইনি মারপেচটা কি? মারপ্যাচটা হলো কর্মী বললে প্রভিডেন্ট ফান্ড, স্বাস্থ্য বীমা, চাকরির স্থায়িত্ব, কাজের নির্দিষ্ট সময়ের মতো অনেক সুরক্ষা দিতে হয়, কিন্তু পার্টনার বললে কোম্পানি সব দায় থেকে মুক্তি পেয়ে যায়। তার মানে প্রসেনজিতের মতো কর্মীরা যখন রাস্তায় নামেন, তখন তাদের পেছনে কোনো প্রাতিষ্ঠানিক সুরক্ষা থাকে না, কোনো বিপদ হলে দেখার কেউ নেই। প্রায় তাই। তারা একা, একজন টাইটোরপ ওয়াকারের মতো, যিনি কোনো সেফটি নেট ছাড়াই দড়ির ওপর দিয়ে হাঁটছেন। তাই প্রসেনজিতের মতো কর্মীরা যখন কোনো গ্রাহকের কাছে হেনস্থার শিকার হন, তখন তাদের পাশে দাঁড়ানোর মতো কোনো শক্তিশালী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা থাকে না। তাদের HR ডিপার্টমেন্ট নেই, ইউনিয়ন নেই, তারা একা এবং অসহায়। আর এই অসহায়ত্বই তাদেরকে সহজ টার্গেটে পরিণত করে। একদম। কিন্তু এখানে একটা পাল্টা প্রশ্নও তো আসে। অনেকেই বলবেন যে গ্রাহকেরও তো খারাপ পরিষেবা নিয়ে অভিযোগ করার অধিকার আছে। অবশ্যই আছে। সেই অধিকার আর পাবলিক শেমিংয়ের মধ্যেকার সূক্ষ্মরেখাটা কোথায়? একজন গ্রাহক কোথায় থামবেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অধিকার অবশ্যই আছে, কিন্তু অধিকার প্রয়োগের একটা পদ্ধতি আছে। যেমন? আপনি কোম্পানির কাছে অভিযোগ জানাতে পারেন, রিভিউ লিখতে পারেন, দরকার হলে আইনি ব্যবস্থা নিতে পারেন। কিন্তু যখন আপনি একজন কর্মীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন, তার ভিডিও তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেন, তখন আপনি অভিযোগকারী থাকেন না। তখন আপনি একজন উৎপীড়কে পরিণত হন। ঠিক। সূক্ষ্ম রেখাটা হলো উদ্দেশ্য। আপনার উদ্দেশ্য কি সমস্যার সমাধান, নাকি ব্যক্তিকে অপমান করে একটা বিকৃত আনন্দ পাওয়া? প্রসেনজিতের ক্ষেত্রে দ্বিতীয়টাই ঘটেছে বলে অভিযোগ। তাহলে একদিকে গিগ কর্মীদের প্রাতিষ্ঠানিক সুরক্ষার অভাব, আর অন্যদিকে সোশ্যাল মিডিয়ার লাগাম ছাড়া ব্যবহার, এই দুটো মিলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। হ্যাঁ, আর লেখাটিতে অপমানকে নীরব কিন্তু মারাত্মক সহিংসতা বলা হয়েছে। এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন। আমরা সাধারণত সহিংসতা বলতে কি বুঝি? গায়ে হাত তোলা, মারামারি করা। ঠিক, কিন্তু মানসিক আঘাত যে তার চেয়েও গভীর এবং দীর্ঘস্থায়ী হতে পারে, সেটা আমরা প্রায়ই ভুলে যাই। অপমান, ব্যঙ্গ, সামাজিক বয়কট, এগুলো হলো নীরব সহিংসতা, যার কোনো বাইরের ক্ষতচিহ্ন থাকে না। একদম। এর কোনো রক্তপাত হয় না, বাইরে থেকে ক্ষত দেখা যায় না, কিন্তু এটা ভেতর থেকে একজন মানুষকে শেষ করে দেয়। বিশেষ করে যখন সেই অপমানের দৃশ্য সামাজিক মাধ্যমে বারবার ঘুরতে থাকে, তখন ভুক্তভোগী এক জীবন্ত নরকের মধ্যে বাস করতে শুরু করেন। প্রতিটি লাইক, প্রতিটি শেয়ার, প্রতিটি কমেন্ট তার ক্ষতকে আরও গভীর করে তোলে। এটা একটা ননস্টপ টর্চার। প্রসেনজিতের ঘটনা প্রমাণ করে যে এই নীরব সহিংসতা আক্ষরিক অর্থেই প্রাণঘাতী হতে পারে। হ্যাঁ, পারে। পুরো বিষয়টা শুনে কেমন যেন হতাশ লাগছে। তাহলে এর সমাধান কি? এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য আমাদের কি করার আছে? দায়িত্বটা কার? দায়িত্বটা আসলে বহুমাত্রের এবং সবাইকে নিজের ভাগটা নিতে হবে। লেখাটিতেও এর ইঙ্গিত রয়েছে। প্রথমত কার দায়িত্ব? প্রথমত আইনের ভূমিকা। পুলিশ এবং বিচার ব্যবস্থাকে দ্রুত এবং নিরপেক্ষভাবে কাজ করতে হবে। শুধু এই ঘটনার ক্ষেত্রেই নয়, সাইবার বুলিং এবং মানসিক হেনস্থার বিরুদ্ধে আইনগুলোকে আরও কঠোরভাবে প্রয়োগ করতে হবে, যাতে একটা বার্তা সমাজে যায়। ঠিক, এমন একটা বার্তা যাওয়া দরকার যে অনলাইনে কাউকে অপমান করে পার পাওয়া যায় না। বিচার পেতে দেরি হলে মানুষের আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ে। আইন তো তার কাজ করবে, কিন্তু সমাজের ভূমিকা কি? আর যে কোম্পানিগুলোর হয়ে এরা কাজ করে, তাদেরই বা কি দায়িত্ব? ঠিক এখানেই দ্বিতীয় এবং তৃতীয় স্তরটা আসে। কোম্পানিগুলোর একটা বড় দায়িত্ব আছে। তাদের ডেলিভারি কর্মীদের জন্য স্পষ্ট সুরক্ষা নীতি তৈরি করতে হবে। যেমন গ্রাহকদের সঙ্গে বিবাদ হলে কি করতে হবে? কর্মীদের পাশে দাঁড়ানো। কোম্পানিকে এটা স্পষ্ট করে দিতে হবে যে তাদের কর্মীদের হেনস্থা করলে বরদাস্ত করা হবে না। আর আমাদের সাধারণ নাগরিকদের দায়িত্ব, যারা এই ধরনের ভিডিও দেখে, শেয়ার করে। আমাদের দায়িত্বটাই হয়তো সবচেয়ে বড়। যখন আমরা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কোনো অপমানের ভিডিও দেখি, তখন শেয়ার বা লাইক বোতামে ক্লিক করার আগে আমাদের একবার থামা উচিত। কেন? কারণ
প্রতিটি শেয়ার সেই অপমানকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয় এবং ভুক্তভোগীর মানসিক যন্ত্রণা বাড়ায়। শেয়ার করার অর্থ হল আমরাও সেই ডিজিটাল লিঞ্চিংয়ের অংশ হয়ে গেলাম। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের প্রথম কাজ হওয়া উচিত ভিডিওটি রিপোর্ট করা এবং শেয়ার করা থেকে বিরত থাকা। আর যদি চোখের সামনে এমন কিছু ঘটতে দেখি তাহলে দর্শক না হয়ে প্রতিবাদ করা। একটা সংবেদনশীল সমাজ তো আকাশ থেকে পড়বে না, আমাদেরকে তৈরি করতে হবে। একদম। তার মানে সমাধানটা শুধু আইন বা কোম্পানিতে নয়, আমাদের নিজেদের ডিজিটাল অভ্যাসের মধ্যেও লুকিয়ে আছে। অবশ্যই। কিন্তু আসল প্রশ্ন হল, প্রসেনজিতের মৃত্যু কি আমাদের সমাজকে সত্যিই বদলাতে পারবে, নাকি এটা আরও 5টা খবরের মতো কিছুদিন পর আমাদের স্মৃতি থেকে হারিয়ে যাবে? এটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রসেনজিৎ সরকারের মৃত্যু নিছকই একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা আমাদের সমাজের জন্য একটা জোরালো সতর্কবার্তা। এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের একটা ক্লিক, একটা শেয়ার, একটা কমেন্ট কতটা ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে। তাহলে এই পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? প্রসেনজিতের এই মর্মান্তিক পরিণতি আমাদের এটা ভাবতে বাধ্য করছে যে ডিজিটাল জগতে আমাদের আচরণের একটা ওজন আছে, একটা দায়িত্ব আছে। হ্যাঁ, পর্দার আড়ালে থাকা মানুষটাও রক্তমাংসে গড়া, তারও আত্মসম্মান আছে। একদম। আর লেখাটির শেষ প্রশ্নটি আমাদের সবার জন্য। আমরা কি এই ঘটনার পর বদলাবো, নাকি আবারও ভুলে যাব? প্রসেনজিৎ সরকার নামটি যেন শুধু খবরের কাগজের একটি পরিসংখ্যানে পরিণত না হয়। তার মৃত্যু থেকে শিক্ষা নিয়ে যদি আমরা ব্যক্তি হিসাবে এবং সমাজ হিসেবে আরও মানবিক এবং দায়িত্বশীল হতে পারি, তবেই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। নয়তো এমন প্রসেনজিৎ আরও আসবে আর আমরা শুধু আফসোস করে যাব। ঠিক। আর এটাই হয়তো আমাদের আজকের আলোচনার শেষে শ্রোতাদের জন্য সবচেয়ে বড় প্রশ্নটা তুলে দেয়। কি সেটা? যখন আমরা সামাজিক মাধ্যমে এই ধরনের কোনো ভাইরাল ভিডিও দেখি যেখানে কাউকে প্রকাশ্যে অপমান করা হচ্ছে, তখন শেয়ার বা লাইক বোতামে ক্লিক করার আগে আমরা কি একবারও ভাবি যে পর্দার অন্য প্রান্তের মানুষটির ওপর এর কী প্রভাব পড়তে পারে? আমাদের একটা ক্লিক কি সত্যিই কারো জীবনমৃত্যুর কারণ হয়ে উঠতে পারে?